বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো পি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য এবং ফসফরাস পেন্টাক্লোরাইড বা PCl5 এবং ফসফরাস ট্রাইক্লোরাইড বা PCl3 গঠন করে। তবে নাইট্রোজেন শুধুমাত্র নাইট্রোজেন ট্রাইক্লোরাইড বা NCl3 গঠন করে, কিন্তু NCl5 গঠন করে না। বিষয়টি ব্যাখ্যা করো। এই দুইটি টপিক। প্রথমেই পি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য। পর্যায় সারণীতে গ্রুপ 3A হতে গ্রুপ 7A পর্যন্ত এবং শূন্য গ্রুপের মৌলসমূহ পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। অন্য কথায়, পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে সেগুলো পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। পি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এদের অধিকাংশ মৌলই হলো তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ এরা সাধারণত অন্য রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য কোনো মৌল থেকে বা যৌগ থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং নেগেটিভ আয়নে পরিণত হয়, তাই এদেরকে তড়িৎ ঋণাত্মক মৌল বলা হয়। তো এদের অধিকাংশ মৌলই হলো তড়িৎ ঋণাত্মক। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে পি ব্লক মৌলের মধ্যে রয়েছে অধিকাংশই হলো অধাতু, তবে এদের মধ্যে কিছু ধাতু আছে এবং কিছু আছে উপধাতু বা অপধাতু। উপধাতু হচ্ছে তারা যাদের মধ্যে ধাতব এবং অধাতব এই উভয় প্রকার বৈশিষ্ট্য বিদ্যমান। তো এদের যে সমস্ত মৌল ধাতব এবং যেগুলো উপধাতু যেমন গ্রাফাইট, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হলো উপধাতু। তো পি ব্লক মৌলগুলোর মধ্যে যেগুলো ধাতব মৌল এবং গ্রাফাইট ব্যতীত অন্যান্য যে অধাতব মৌলগুলো রয়েছে সেগুলো তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে না, অর্থাৎ পি ব্লক মৌলের মধ্যকার অধাতব মৌলগুলো তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী। তৃতীয় বৈশিষ্ট্য হলো যে এদের অধিকাংশ মৌলই পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, অর্থাৎ এদের অধিকাংশ মৌলের জারণ মান একাধিক হয়ে থাকে, একটি নির্দিষ্ট না হয়ে বরং একাধিক জারণ মান তারা প্রদর্শন করে। চতুর্থ বৈশিষ্ট্য হলো যে এরা জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করতে পারে। যেমন কার্বন, এটা একটা বিজারক, আবার কার্বন একটি পি ব্লক মৌল এবং এটি একটা বিজারক। আবার অক্সিজেন, এটা একটা পি ব্লক মৌল, এটা হলো জারক। তো তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে যেটা আমরা বলছি যে এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ফসফরাসের জারণ মান 3 এবং 5। এরপরে সালফারের জারণ মান +2, 4 এবং 6। আবার এদের মধ্যে কিছু আছে যেগুলো জারণ মান নির্দিষ্ট, যেমন অক্সিজেন, এর জারণ মান হলো 2, -2। আবার এদের জারণ মানের স্থায়ী জারণ মানের মধ্যে রয়েছে নাইট্রোজেন +3। এরপরে পঞ্চম বৈশিষ্ট্য হলো যে এরা রঙিন এবং বর্ণহীন উভয় প্রকার যৌগই গঠন করে থাকে, অর্থাৎ পি ব্লক মৌলসমূহ যে সমস্ত যৌগ গঠন করে সেগুলো রঙিনও হতে পারে, বর্ণহীন হতে পারে। এরপর ষষ্ঠ বৈশিষ্ট্য হলো যে এদের অধিকাংশ মৌলই সমযোজী যৌগ গঠন করে। যেমন কার্বন
যে সমস্ত যৌগ রয়েছে তাদের অধিকাংশ হলো সমযোজী যৌগ। এরপরে অক্সিজেনের যে যৌগ যেমন পানি, এটা একটা সমযোজী যৌগ। তো পি ব্লক মৌলের অধিকাংশ হলো সমযোজী। এরপর 7ম বৈশিষ্ট্য হচ্ছে যে এদের আয়নীকরণ শক্তির মান এস ব্লক মৌল অপেক্ষা বেশি। এস ব্লক মৌলের যে আয়নীকরণ শক্তির মান তার থেকে পি ব্লক মৌলের আয়নীকরণ শক্তির মানটা বেশি। এখানে একটা বিষয় জড়িত যে এস ব্লক মৌল হচ্ছে তড়িৎ ধনাত্মক, অর্থাৎ এরা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। অপরপক্ষে পি ব্লক মৌল হলো তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ এরা হলো অন্য মৌল থেকে ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়নে পরিণত হয়। আর আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে একটা মৌলের বাইরের স্তর থেকে ইলেকট্রন অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন। তো যেহেতু পি ব্লক মৌল তড়িৎ ঋণাত্মক, সুতরাং এদের আয়নীকরণ করতে অর্থাৎ ইলেকট্রন এদের বাইরের স্তর থেকে অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই এদের আয়নীকরণ শক্তির মান এস ব্লক মৌল অপেক্ষা বেশি হওয়ার কথা, এবং তাই। 8ম বৈশিষ্ট্য হচ্ছে যে এদের যে সমস্ত অধাতব অক্সাইডগুলো আছে সেগুলো সাধারণত অম্লধর্মী হয়ে থাকে। আবার এদের কিছু অক্সাইড আছে যেগুলো হচ্ছে উভধর্মী। অধাতব অক্সাইডগুলো সাধারণত অম্লধর্মী, যেমন নাইট্রিক অক্সাইড, এরপরে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। নাইট্রিক অক্সাইডের নাইট্রোজেন অক্সাইডগুলোর মধ্যে আছে NO নাইট্রিক অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। এরপরে ক্লোরিনের অক্সাইড রয়েছে, যেমন Cl2O7 ডাইক্লোরোহেপ্টা অক্সাইড ইত্যাদি। এগুলো হচ্ছে অম্লধর্মী অক্সাইড। তবে এদের আবার কিছু অক্সাইড আছে যেগুলো হচ্ছে উভধর্মী, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটি উভধর্মী অক্সাইড। এরপরে লেড অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড। তো এগুলো রয়েছে, অর্থাৎ এদের অক্সাইডগুলো কিছু অম্লধর্মী এবং কিছু হলো উভধর্মী। তো পি ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলোই আলোচনা করলাম। এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব। ফসফরাস PCl5 এবং PCl3 গঠন করলেও নাইট্রোজেন শুধুমাত্র NCl3 গঠন করে, NCl5 গঠন করে না। এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা দেখব যে এর সর্বশেষ শক্তি স্তরে আছে 5টি ইলেকট্রন। এর মধ্যে 2s অরবিটাল আছে 2টি এবং 2p অরবিটাল আছে 3টি। আমরা যদি 2p অরবিটালটা হুন্ডের নিয়ম অনুযায়ী লিখি বা ভেঙে ভেঙে লিখি তাহলে দেখা যাবে যে px অরবিটালে একটি, pyতে একটি এবং pz একটি। অর্থাৎ p অরবিটালে 3টি ইলেকট্রন আছে, যে 3টি ইলেকট্রন 3টি p অরবিটালে বিজোড় অবস্থায় আছে। আর আমরা জানি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে তার যোজনী ততই হয়। যেহেতু নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে p অরবিটালে 3টি বিজোড় ইলেকট্রন আছে, তাই নাইট্রোজেনের যোজনী 3। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটালে 2s অরবিটালে 2টি ইলেকট্রন একত্রে আছে, অর্থাৎ এখানে আছে জোড়বদ্ধ অবস্থায়। তো নাইট্রোজেনের যেহেতু যোজনী 3, এজন্য নাইট্রোজেন 3টা ক্লোরিনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ারে অংশ নিতে পারে, নিয়ে NCl3 গঠন করে। এখন আমরা দেখব ফসফরাসের ক্ষেত্রে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করলে দেখা যায় যে এর 3s অরবিটালে আছে সর্বশেষ শক্তি স্তরে 3s অরবিটালে আছে 2টি ইলেকট্রন এবং 3pতে আছে 3টি ইলেকট্রন। এখানে p অরবিটালে 3টি বিজোড় ইলেকট্রনই আছে, অর্থাৎ px এ একটা, pyতে একটা এবং pz এ একটি করে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরটা হলো 3য় শক্তি স্তর। আর আমরা জানি যে 3য় শক্তি স্তরে অরবিটাল আছে s, p এবং d। সুতরাং ফসফরাসের ক্ষেত্রে এই 3 নম্বর শক্তি স্তর বা অরবিটে, 3য় অরবিটে একটি d অরবিটাল আছে যেটা ফাঁকা আছে, যেখানে কোনো ইলেকট্রন নাই। তো ফসফরাস সাধারণ অবস্থায় এর যোজনী হচ্ছে 3, কারণ p অরবিটালে 3টে বিজোড় ইলেকট্রন আছে। পরবর্তীতে যখন ফসফরাস উত্তেজিত অবস্থায় যায়
তখন এর 3s অরবিটাল থেকে একটি ইলেকট্রন ফাঁকা 3d অরবিটালে স্থানান্তরিত করে। অর্থাৎ 3s থেকে একটি ইলেকট্রন 3d-তে চলে যায়। তখন ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে মোট বিজোড় ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় হলো 5টি, যার কারণে ফসফরাসের যোজনী 5 হয়। তো আমরা দেখলাম যে ফসফরাসের যোজনী 3 হচ্ছে এবং 5 হচ্ছে। এখন ফসফরাস 5টা ক্লোরিনের সাথে প্রথমে যখন 3 যোজনী প্রদর্শন করে তখন 3টি ক্লোরিনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ারে অংশ নেয় এবং 3টি বন্ধন সৃষ্টি করে, তখন PCl3 গঠিত হয়। আবার যখন ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টি বিজোড় ইলেকট্রন থাকে তখন ফসফরাস 5টি ক্লোরিনের সাথে একটি করে ইলেকট্রন শেয়ারে অংশ নেয় এবং 5টি বন্ধন সৃষ্টি করে, অর্থাৎ PCl5 গঠিত হয়। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি যে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তর সংখ্যাটি হলো দ্বিতীয় শক্তি স্তর, আর দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল থাকে হলো s এবং p, এখানে কোনো d অরবিটাল থাকে না। তো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কোনো ফাঁকা d অরবিটাল যেহেতু থাকে না, তাই নাইট্রোজেন তার 2s অরবিটাল থেকে কোনো ইলেকট্রন অন্য কোনো অরবিটালে বা d অরবিটালে স্থানান্তরের সুযোগও পায় না, যার কারণে নাইট্রোজেনের যোজনী স্থির থাকে বা অপরিবর্তনশীল থাকে, অর্থাৎ 3ই থাকে। তো যেহেতু নাইট্রোজেন তার যোজনী 5-এ উন্নীত করতে পারে না, তাই নাইট্রোজেন 5টা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ারের সুযোগও পায় না, ফলে NCl5ও গঠিত হয় না। তো এটাই হচ্ছে মূল কারণ, অর্থাৎ নাইট্রোজেন শুধুমাত্র NCl3 গঠন করে, কিন্তু ফসফরাস PCl3ও গঠন করে, আবার PCl5ও গঠন করে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشرقت نفسي بنور